মধ্যপ্রাচ্যে আমাদের যে শ্রমবাজার, বড় একটা শ্রমবাজার, এটা সংকুচিত হওয়ার কোনো আশঙ্কা আছে কিনা, অথবা যুদ্ধ যদি কিছুটা ছড়িয়েও পড়ে আমাদের রেমিটেন্স প্রবাহের ক্ষেত্রে কোনো ধরনের ঝুঁকি দেখছেন কিনা? আপনার এই প্রশ্নটি বলার আগে আমার মনে হচ্ছে একটু যদি আগের আলোচনার সঙ্গে একটু টেনে নিয়ে যাই। আমার কাছে আসলে এই যুদ্ধ বা এই পুরো বিষয়গুলোকে আমার কাছে কেন জানি মনে হয় যে মধ্যপ্রাচ্যে একটি একক দেশের সম্প্রসারণবাদেরই অংশ হিসেবে এগুলো চলছে। এই একই অজুহাতে আগামী দিনগুলোতে অন্যান্য দেশগুলোতেও, মুসলিম দেশ যারা কিনা হুমকির মতো তারা মনে করেন, সেই দেশগুলোকে তারা আগামীতেও টার্গেট করবেন। সুতরাং সেটার ভিতরে অন্য দেশগুলো আসবে। সুতরাং এটা আসলে শেষ না। অনেক রকমেরই যুক্তি রয়েছে পক্ষে বিপক্ষে, কিন্তু অভ্যন্তরীণ যে ফেব্রিকগুলো নষ্ট হয়ে যায়, মধ্যপ্রাচ্যে যেভাবে ফেব্রিক নষ্ট হচ্ছে, নতুন নতুন স্টেটকে বাইরে থেকে ফোর্স করে রিপ্লেস করা হচ্ছে, কোনো দেশগুলোতেই কিন্তু আমরা কোনো স্ট্যাবল ডেমোক্রেসি কিন্তু এখনও পাই, লিবিয়াতেও পাইনি, ইরাকেও এখনও স্ট্যাবল না। একটু আগে আমরা শুনলাম যে সেগুলো টুকরো টুকরো হয়ে যাওয়ার আশঙ্কা। সুতরাং এটাকে আসলে কোনোভাবে অ্যাকসেপ্ট করাটা ডিফিকাল্ট। এবং এই পুরো জায়গাগুলোতে এক ধরনের আব্রাহাম অ্যাকর্ড আপনি জানবেন, যেটার আলোকে মূলত মধ্যপ্রাচ্যকে ক্রিশ্চিয়ানিটি, মুসলিম এবং জুডিয়াজম এদের মধ্যে এই ফেব্রিকের ভিতরে নিয়ে আসার একটা চেষ্টা রয়েছে, যেখানে ডোমিনেট করবে মূলত নন মুসলিম যে ফোর্সগুলো, তারা এখানে ডোমিনেট করবে। সুতরাং এই যে প্রক্রিয়াটা চলছে, এটা আসলে শেষ কিছু না, এটা অব্যাহত। এবং যুক্তি হিসেবে আগে ইরাকের ক্ষেত্রে যেমন একটু আগে শুনলাম, ইরাকের ক্ষেত্রে যেমন যুক্তি আসছে, এখানেও যেমন যুক্তি আসছে। এবং আজকেই মার্কিন কংগ্রেসের একজন ডেমোক্র্যাট লিডার বলছিলেন যে যে যুক্তিগুলো দেয়া হচ্ছে, ইরানের সে সামর্থ্যই নাই। ইরানে এমন কোনো মিসাইল নেই যেটা আসলে ইউএসএতে গিয়ে পড়তে পারে, যে সেই ধরনের কিছুই নেই তার। এবং এখন পর্যন্ত সে এমন কিছু ব্যবহার করেনি যেটাতে মনে হতে পারে তার সামর্থ্য। ইনফ্যাক্ট তার আর্থিকভাবে ইরান কিন্তু অনেক শক্তিশালী অবস্থায় নেই। সুতরাং সেরকম জায়গা থেকে যে যুক্তিগুলো দিয়ে এই সময় জিনিসটা হয়েছে, সেটা আসলে খুবই বিভ্রান্তিকর। এবার আসি আমার নিজের দেশের ব্যাপারে। যেহেতু আমাদের মধ্যপ্রাচ্য আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হলো আমাদের বৈদেশিক রেমিটেন্সের জন্য এবং কর্মসংস্থানের দিক থেকে, তো সেখানেও আজকে একটা তথ্য এখনই হয়তো আপনি পাবেন, সেটা হচ্ছে আজকে কাতারে একজন মারা গেছেন। হ্যাঁ, তো এই ধরনের ঘটনাগুলো মানে আমাদের জন্য, সরকারের জন্য, আমি যদি নতুন একটি রাজনৈতিক সরকারের জন্য বলি, এগুলো তাদের জন্য ডিস্টার্বিং। উচিত হচ্ছে এই ধরনের জায়গাগুলোকে ইমিডিয়েটলি ট্যাকল করা। মানে রেমিটেন্স কমবে বাড়বে, তার থেকে গুরুত্বপূর্ণ হলো ইমিডিয়েট যে ক্রাইসিসগুলো হচ্ছে সেগুলোর ব্যাপারে সরকার কতটা রেসপন্সিভ। তো আজকে সকালে দেখতে পেলাম যে প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং বেসামরিক বিমান চলাচল মন্ত্রী, প্রতিমন্ত্রী, তারা এই বিমানবন্দরে গিয়েছেন, যারা সেখানে আছেন। এই জায়গাগুলো দ্রুত দেখা দরকার, যাতে যারা আটকে পড়েছেন তারা যাতে দ্রুত বাড়িতে ফিরতে পারেন, নিয়মিত তথ্য দিয়ে তাদের যাতে বিমান কবে যাবে সেটি দেখতে পারেন। এবং একইভাবে যে দেশগুলোতে তারা কাজ করেন, ওই দেশগুলোতে অনেকেরই প্রায় শেষ ডেডলাইন থাকে, তার আগে পৌঁছতে চান, অনেক সময় তাদের ক্যান্সেল হয়ে যায় বা ওয়ার্ক পারমিট শেষ হয়ে যায়। এই জায়গাগুলোতে কোনো ধরনের তারা যাতে ঝামেলায় না পড়েন, ফলে ওই দেশগুলো, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এবং এম্বাসিগুলো যেন যৌথভাবে কাজ করে, এই সংশ্লিষ্ট কারণে কারো যাতে ওয়ার্ক পারমিট বাতিল না হয়ে যায়, ভিসা পেতে বা এন্ট্রিতে যাতে কোনো সমস্যা না হয়, এই জিনিসগুলো ইমিডিয়েট, এই জিনিসগুলো অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু বাকি যে বিষয়টা বলছেন যে হ্যাঁ, এর কারণে আমাদের রেমিটেন্স বা অন্যান্য জায়গাতে আবারও সেই একই রকমেরই উত্তর, যে যদি এটা দীর্ঘায়িত কিছু না হয়, তাহলে এটা থেকে খুব বড় রকমের কোনো আশঙ্কা নেই, অন্তত রেমিটেন্স প্রবাহ বা আমাদের শ্রমিক যারা সেখানে কাজ করতে যাচ্ছেন সে সমস্ত। ইরান আমাদের মূল বাজার না, ইরানে খুব স্বল্প সংখ্যক শ্রমিকই যান কাজ করতে। মূল বাজার মূলত সৌদি আরব এবং ইউএই এবং কিছুটা ওমান, এই তিনটা দেশই আমাদের মূল শ্রম বাজার। তো যদি এই দেশগুলো আক্রান্ত না হন, যদি আস্তে আস্তে এটা স্ট্যাবল হয়ে যায়, তাহলে আমার ধারণা যে এই সংক্রান্ত বিষয়ে খুব একটা আশঙ্কার কিছু নেই। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের যে রেকর্ড ঋণের চাপে থাকা যে আমাদের অর্থনীতি, এটাকে নতুন করে কোনো বৈশ্বিক সংকট বা নতুন সরকারের ইশতেহার বাস্তবায়নের জন্য কোনো চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে কিনা? ঋণের সংকটের ক্ষেত্রে রেমিটেন্স প্রবাহ যদি কোনোভাবে আমাদের সংকটে পড়ে তাহলে, কিন্তু যেটা আমি এখন পর্যন্ত সেরকম কোনো বড় সংকট দেখছি না যে আমাদের রেমিটেন্স প্রবাহ খুব নেতিবাচক একটা পরিস্থিতির মধ্যে পড়বে, সেরকম আশঙ্কা কম। যেটা হবে সেটা হলো যে আমাদের কিছুটা ব্যয় বৃদ্ধি হবে, আমাদের আমদানি ক্ষেত্রে কিছুটা ব্যয় বৃদ্ধি হতে পারে, জ্বালানি আমদানির জন্য কিছুটা ব্যয় বৃদ্ধির ঘটনা ঘটতে পারে, তবেও সেটাও আসলে খুব সীমিত আকারে হবে। আমাদের প্রতি মাসে প্রায় $660 মিলিয়ন তেল আমদানি করতে হয়। তো সেটার ক্ষেত্রে একটা প্রতিক্রিয়া হতে পারে যে হ্যাঁ, মূল্যটা কিছুটা বেশি দিতে হতে পারে, যদি স্ট্যান্ডার্ড থাকে, আটকে থাকে জাহাজ, ট্যাঙ্কগুলো যদি আটকে থাকে, নতুন করে যদি মূল্যের ক্ষেত্রে নতুন করে রিনেগোশিয়েট হয়, আনতে সময় লাগে, এই সমস্ত কারণে কিছুটা মূল্য বৃদ্ধি হতে পারে। কিন্তু এগুলোর জন্য এই যে বড় ধরনের ডেট বা এই সমস্ত জায়গাতে কোনো সংকট, এটা এখনই মূল্যায়ন করার সময় আসে, এখনই সময় আসেনি।